বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ হাত জোর করো না। যাকে বিয়ে করব তাকে যদি ভালোই না বাসতে পারি, তাহলে সে বিয়ে করে কী লাভ বলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার এত আদরের ভাতিজি কষ্টে থাকুক। আজ প্রথম নিজের বাবার বিরুদ্ধে এতগুলো কথা বলল তমাল। ওর কথাগুলো শেষ হতে না হতেই ওর বাবা কষে একটা থাপ্পড় মারলেন। তারপর রাগে গজরাতে গজরাতে বললেন, বিয়ে যখন করবেই না, তাহলে ওর বিয়েটা ভেঙে কেন দিলি? বল, উত্তর দে আমার কথার। তুই যদি ওকে ভালোই না বাসিস, তাহলে বরকে ফোন করেও কেন বলছিলিস যে তোর সাথে সফিকার রিলেশন আছে? বল। তমাল এবার ভীষণ রেগে গেছে। ওর বাবার সামনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে তমাল বলল, তোমরা আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি বরকে কোনো কলই করিনি, আর না তো কিছু বলেছি। আর সফিকার সাথে রিলেশনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা সবাই জানো যে ওই মেয়েটাকে আমি দুই চোখেও সহ্য করতে পারি না। তাকে ভালোবাসা বা বিয়ে করা তো দূরে থাক। এই জন্যই তো আমার সন্দেহ তোর উপর। তুই ছাড়া এই বিয়ে কেউ ভাঙতে পারে না। যবে থেকে সফিকাকে এখানে এনেছি, তবে থেকেই তুই মেয়েটাকে সহ্য করতে পারিস না। তুই ওর বিয়ে ভাঙার জন্য এমন একটা জঘন্য কাজ করবি আমি ভাবতেও পারিনি। তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা লাগছে। বাবা, তুমি তোমার ছেলেকে এই চেনো? তোমার মনে হয় আমি এই ঘৃণিত কাজটা করতে পারি? আমি শিওর ওই ছেলেটাকে বিয়ে করবে না। তাই এইসব ফোন দিয়ে আসছে। এমন একটা মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? জলজান্ত একটা রোবট। প্রথমে সুন্দরী দেখে হ্যাঁ বলে দিল, পরে হয়তো ওর ব্যবহার থেকে ওর সাথে কথা বলে আফসোস হচ্ছিল যে এমন একটা মেয়েকে কি করে বিয়ে করবে। তমাল, তুই এত বড় একটা অন্যায় করার পরও বড় বড় কথা বলে যাচ্ছিস? লজ্জা করছে না তোর? তোর জন্য সফিকার জীবনটা আমি নষ্ট হতে দেব না। এইসব শোনার পর আর কেউ রাজি হবে ওকে বিয়ে করতে? আমি তোর মতামত শুনতে চাইনি, আমি শুধুমাত্র আমার মতামত জানাচ্ছি। বাবা, তুমি সাবিকাকে জিজ্ঞেস করে দেখো। আর আমার সাথে বিয়ে দিলে ও আরও দুঃখী হবে। তুমি বুঝতে পারছো না? আমি কিছুতেই ওকে হ্যাপি রাখতে পারবো না। বাবা প্লিজ, তুমি জেনে শুনে ওই মেয়েটার সাথে আমার জীবনটা নষ্ট করে দিও না। ওর জন্য আরও ভালো পাত্র পাওয়া যাবে। প্লিজ বাবা। ভালো পাত্র? আজকে মান সম্মান না থাকলে তুই ভালো পাত্র দিয়ে কি করবি? এইভাবে তোর কারণে ওর বিয়ে ভেঙে গেছে শুনলে কোনো ভালো পাত্রকে বিয়ে করতে রাজি হবে বল? আর সব আত্মীয় স্বজনের কাছে আমার মুখ দেখানোর মতো ব্যবস্থা রেখেছিস তুই? আজ তোদের বিয়ে না হলে সবার সামনে মুখ দেখাতে পারবো ভেবেছিস? বাবা, তুমি মান সম্মানের কথা ভেবে আমাদের দুজনের জীবনই এভাবে শেষ করে দিতে পারো না। এতে কেউ সুখী হব না। তুমি বরং সাফিকাকে জিজ্ঞাসা করো। আমি 100% শিওর ও নিজেই আমাকে বিয়ে করতে চাইবে না। আমি কথা দিচ্ছি, সাফিকা রাজি থাকলে আমি ওকে বিয়ে করে নিব। কথাগুলো বলেই তমাল ভাবতে লাগলো যে সাফিকা নিশ্চয়ই ওকে বিয়ে করতে রাজি হবে না। যদিও ফোনটাও করেনি, কিন্তু যেই করে থাক, নাম তো ওরই নিয়েছে। কে হতে পারে যে ওকে এত বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে? কিন্তু ও যে বলে দিল যে সাফিকা রাজি থাকলে ও ওকে বিয়ে করে নেবে। সাফিকা যদি সত্যিই রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে, তাহলে না, যে করেই হোক এখন সাফিকাকে মানাতে পারলেই ওর বাবার এই বাজে সিদ্ধান্তটা থেকেও মুক্তি পাবে। এতক্ষণ তমাল ওর বাবা ফিরোজ সাহেবের সাথে তর্ক করছিল ওর চাচাতো বোন সাফিকাকে নিয়ে। সাফিকা গ্রামের মেয়ে, ওদের ওখানে নর্মাল একটা কলেজ থেকে অনার্সটা কমপ্লিট করেছে। ওর বাবা কৃষিকাজ করে, জমি জমা অনেক আছে। সাফিকারা 2 বোন, কোনো ভাই নেই। ওর ছোট বোন সানিয়া এবার কলেজে উঠল। তমালের বাবা ভাতিজিকে নিজের কাছে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। পাত্র ব্যাংকে চাকরি করে, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু কেন জানি তমাল সাফিকাকে দেখতেই পারতো না। এই কথাটা সবাই জানতো, কিন্তু আজ সাফিকার বিয়ে ছিল। হঠাৎ করেই বরের বাবা ফোন করে জানায় যে তমাল নাকি ওনাদের ফোন করে জানিয়েছে যে সাফিকার সাথে তমালের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তমাল নাকি এটাও জানিয়েছে যে সাফিকা প্রেগনেন্ট। শেষের কথাটা 1 কান 2 কান হতে হতে সবার কাছে পৌঁছে গেছে। সবাই এসব নিয়েই আলোচনা করছে। তমালের ভাষ্য মতে এই ফোনটা ও করেনি, কিন্তু ওর বাবার বিশ্বাস যে এই ফোনটা ওই করেছে। তমাল ভীষণ রেগে আছে। নিজের বাবাই যেখানে ওকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কেউ ওকে কি বিশ্বাস করবে? সাফিকার উপরও রাগে ফেটে পড়ছে। সাফিকার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গ্রামের সহজ সরল মানুষ শহরে এসেছিল নিজের মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে,
কিন্তু সেটা যে তাদের জীবনের বড় ভুল হবে তা ভাবতে পারেনি। সবাই জানে যে এসব মিথ্যা, কিন্তু আত্মীয়দের মুখ কি করে বন্ধ করবে? সবাই সাফিকাকে ছিচি করবে। কয়দিনের জন্য চাচার বাড়ি এসে চাচাতো ভাইয়ের সাথে এসব। সাফিকার বাবা খুব চিন্তায় আছে। এক মেয়ের বিদায় নিয়েই যদি এত কিছু হয়ে যায়, তাহলে উনি ওনার ছোট মেয়ের বিয়ে দিবেন কি করে? তমালের গার্লফ্রেন্ড আছে, ওদের 4 বছরের রিলেশনশিপ। ওকে ছাড়া তমাল আর কাউকেই বিয়ে করতে পারবে না। আর তাছাড়া গ্রামের সহজ সরল ন্যাকা টাইপের মেয়ে দেখলেই তমালের গা জ্বালা করে। এ কারণেই সাফিকাকে ওর পছন্দ নয়। সবসময় বাধ্য মেয়ের মতো সবার হুকুমের আশায় থাকে। যে যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। নিজস্বতা বলতে কিছুই নেই এই মেয়ের। আর তাকে নাকি ও ভালোবাসে। কথাগুলো ভাবতেই গা ঘিন ঘিন করে ওঠে তমালের। তমালরা 2 ভাই আর 1 বোন। ওর ভাই তুষার মাস্টার্স করছে আর ছোট বোন তরি সানিয়ার সমান সবে কলেজে উঠল। তমালরা মাঝে মধ্যে গ্রামে যেত। তবে সাফিকা এই প্রথম ওদের বাসায় এসেছিল। এর আগেও তমাল সাফিকাকে পছন্দ করতো না। কেমন যেন মরা মরা টাইপের মনে হয় সাফিকাকে ওর। হঠাৎ সাফিকার মায়ের কান্না বেড়ে গেল। সবার ছোটাছুটিও বেড়ে গেল। তমাল আর ওর বাবাও সেদিকে ছুটে গেল। সাফিকা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। কারোর বুঝতে বাকি রইল না যে ও কি করতে চলেছে। তমালের বাবা তমালকে শাসাতে লাগলো। যদি সফিকার কিছু হয়ে যায়, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ভুলে যাব যে তুষার ছাড়া আমার আরেকটা ছেলে ছিল। তমাল সবার সাথে দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, সাবিকা, তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কথায় নিজের জীবনকে কেন শেষ করতে চাইছো তুমি? আমি বলছি দরজা খোলো। দেখো, তুমিও জানো আর আমিও জানি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? প্লিজ, কলাদিতে সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সবাই আরো বেশি চিন্তা করতে লাগলো। সবাই দরজা ভাঙার প্রস্তুতি নিতে লাগলো। তমালের বাবা তখন বলতে লাগলেন, সফিকা মামনি, তুই দরজা খোল। তমালি তোকে বিয়ে করবে। আমার বাড়ি থেকে তোর কোনো অসম্মান আমি হতে দেব না। আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই এ বাড়িতে থাকবি। আমিও দেখব কে তোকে অসম্মান করে, কথা বলে। আমি বেঁচে থাকতে কেউ তোকে একটা কথাও শোনাতে পারবে না। তোমার রাজি হয়েছে। ও বলেছে যে তুই রাজি থাকলেই ও তোকে বিয়ে করবে। আমাদের আর টেনশন বাড়াস না মা, দরজাটা খোল। ফিরোজ সাহেব কথাগুলো বলার সাথে সাথেই সাফিকা দরজা খুলে বের হয়ে আসলো। বউয়ের সাজে পুরো অপ্সরের মতো দেখতে লাগছে সাফিয়াকে। এইরকম একটা মেয়ের বিয়েতেও যে এত কাহিনী হতে পারে কে জানতো। এতক্ষণ সবাই এটা নিয়ে কানাঘুষা করছিল যে তমালের মতো একটা ছেলে এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলো, তাও আবার নিজেরই চাচাতো বোনের সাথে। আর এখন বিয়েও করতে চাইছে না। কি ছেলে রে বাবা! অথচ যখনই শুনেছে যে তমাল সাফিকাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখনই আবার বলতে শুরু করলো, দেখেছো আজকালের ছেলে মেয়েদের কাজকর্ম, পাপ করে আবার স্বীকারও করে। আরে ভাই, বিয়েই যখন করবি আগে জানালেই পারতি। পারিবারিকভাবেই বিয়ে দিয়ে দিত। এত নাটক করার কি দরকার ছিল? আসলে মানুষের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করা। কে কেমন তা না জেনেই সবাই মন্তব্য করা শুরু করে। ঘটনাটা আদৌ সত্য কিনা তা যাচাই করার প্রয়োজনও বোধ করে না। সাফিকা বের হতেই ওর মা বাবা ওর কাছে ছুটে গেল। ওর মা কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে বলল, মা, তুই আমাদের কথা না ভেবেই কি করতে যাচ্ছিলি? তুই যদি এমন করিস আমাদের কি হবে বল? তুই না আমাদের সাহসী কন্যা। আমি জানি মানুষের কথায় তুই এমন কোনো কাজ করবি না। আমি কালকেই তোকে গ্রামে নিয়ে যাব। তুই যা চাস তাই হবে। সাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। বর পক্ষ আসবে না শোনার পর থেকে চুপ হয়ে আছে। একটু আগেই ও যখন দেখলো যে ওর জন্য ওর চাচা নিজের ছেলের সাথেই তর্ক করছেন, তখন ব্যাপারটা ওর কাছে খুব খারাপ লাগছিল। তাই দরজা বন্ধ করেছিল একটু একা থাকার জন্য। কিন্তু সবাই যে উল্টোপাল্টা ভাববে এটা ওর মাথাতেই আসেনি। ওর মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সাফিকা বলল, মা, তোমরা কি ভাবছিলে বলো তো? আমি কেন সুইসাইড করব? আমি তো কোনো দোষ করিনি। যে দোষ করেছে শাস্তি তো তার পাওয়ার কথা। আর তোমার কি মনে হয় এখন গ্রামে গেলেই সব ঠিক হয়ে যাবে? এই খবরটা কি গ্রামে পৌঁছায়নি? সমস্যা থেকে পালাতেই তো সমাধান হয়ে যায় না, সমস্যাকে মোকাবেলা করতে হয়। এটা আমার জীবন, আমার সমস্যা, তাই সমাধানটাও আমাকেই খুঁজতে হবে। তোমরা একদম চিন্তা করো না। সাফিকার মুখে এমন কথা শুনে নিন্দুকেরা আরো কানাঘুষা শুরু করে দিল। কিন্তু সাফিকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও সোজা তমালের সামনে গিয়ে দাঁড়ালো। সাফিকার মাত্র বলা কথাগুলো শুনে তমাল যেন হাঁ হয়ে গেছে। ও কল্পনাও করতে পারেনি যে সাফিকা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তমাল এটা ভেবে খুশি হলো যে সাফিকা নিশ্চয়ই খুব বুদ্ধিমতী একটা মেয়ে হবে।
আরও নিশ্চয়ই নিজের জীবন নষ্ট করার জন্য তমালকে বিয়ে করতে চাইবে না। কারণ ফোনটা তমাল না করে থাকলেও সবাই জানে যে ফোনটা ওই করেছিল। সে অনুযায়ী ওর মতো একটা ছেলেকে সাফিকা নিশ্চয়ই বেছে নিবে না বিয়ে করার জন্য। ওর জীবনের সমস্যা ও নিজেই সলভ করবে। কিন্তু সাফিকা ওইদিকে যতই এগিয়ে আসছে তমালের হার্টবিট ততই বাড়ছে। সাফিকাকেও একটা নরম মেয়ে ভেবেছিল, কিন্তু ও তো একটা সাহসী মেয়ে বলেই মনে হচ্ছে এখন। সাফিকা তমালের একদম সামনে এসে থেমে গেল। তমাল ভাবছে যে এবার হয়তো সাফিকা ওকে একটা থাপ্পড় দিয়ে জানতে চাইবে যে ও ওর সাথে এমনটা কেন করলো। কিন্তু সাফিকা ওকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? সাফিকার মুখে থেকে কথাটা শুনে তমাল কি বলবে বুঝে উঠতে পারছে না। আজ প্রথম সাফিকার এমন ব্যবহার দেখে এমনিতেই বিস্মিত হয়ে গেছে ও। তার উপর আবার ওকে জিজ্ঞাসা করছে বিয়ে করতে রাজি হয়েছে কিনা। মেয়েটি আসলে কি চাইছে বুঝতে পারছে না তমাল। সাফিকা সবার সামনে ওকে এমনভাবে কথাটা জিজ্ঞেস করছে যেন ও নিজেও এটাই চাচ্ছিল। তমালকে চুপ থাকতে দেখে সাফিকা আবার বলল, দেখুন, আমি আপনাকে জোর করছি না। আপনি যদি সত্যি আমাকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আরেকটুকু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নিন। শুধুমাত্র সবার জোড়াজুড়িতে আপনি আপনার জীবনের এত বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, আমি চাই না। আমি আবারও জানতে চাইছি, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? তমাল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি তো রাজি হবেই। আমার তো মনে হয় না যে এসব কিছুর পিছনে তোমারও হাত আছে। 1 মিনিট, সত্যি তো এসব তোমার প্ল্যান নয়? না মানে আমাকে বিয়ে করার জন্য তুমি এসব করনি তো? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার পুরো পরিবারকে বশ করে নিয়ে আমাকে তাদের কাছে খারাপ বানাচ্ছ। আপনার বুদ্ধির তারিফ করতে হয় মিস্টার তমাল। আমাকে কি মনে হয় আপনার? আমি কি এতটাই বোকা যে খাল কেটে কুমির আনবো? আর আপনাকে বিয়ে করার যদি আমার এতই শখ থাকতো, তাহলে কি আমরা নিজের বিয়ে ভেঙে এত নাটক করতাম? নিজের তার পরিবারের মান মর্যাদা খুইয়ে এই কাজটা করতে হতো না। বড় আব্বুকে বললেই কাজটা হয়ে যেত। আপনার কি মনে হয় বলুন তো? বড় আব্বুকে বললে তিনি কি আমার কথা ফেলতে পারতেন? এমনও তো হতে পারে যে তুমি... এটুকু বলতে না বলতেই পাশ থেকে ওর বাবা ওকে ধমক দিয়ে বলে উঠলেন। তারপর বললেন, তমাল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বলছিস? তুই বলেছিলি যে সফিকা রাজি হলে তুই ওকে বিয়ে করবি। এবার তো ওর মতামত শুনলি। আমি আর সময় নষ্ট করতে চাই না। এমন সময় তুষার এসে বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। না মানে, ভাইয়া সাফিকাকে পছন্দ করে না। তুমি না হয় জোর করে ওদের বিয়ে দিলে, কিন্তু তারপর কি হবে? তুমি কি একবারও সেটা ভেবে দেখেছো? ওরা কখনো সুখী হবে না। তাহলে জোর করে এই বিয়ে দেওয়ার কি মানে হয়? আমি বলছিলাম যে ভাইয়াকে কেন জোর করতে হবে? আমি তো আছি, যদি তোমাদের কারোর কোনো অমত না থাকে তো। আর সবচেয়ে বড় কথা, সাফিকা রাজি হলে। মাথা নিচু করে কথাগুলো বলা শেষ করেই তুষার সবার মুখের দিকে তাকায়। তমাল যেন আলোর দিশা খুঁজে পায়, কিন্তু ওর বাবার হুঙ্কারে সম্বিত ফিরে পায় 2 ভাই। তোমরা কি ভুলে যাচ্ছ যে তোমাদের বাবা এখনো বেঁচে আছে আর সে তোমাদের সামনেই আছে? তুষার, তুই এর মাঝে নাক গলাবি না। আর তমাল, ছোট ভাইকে দেখে শিখতে হবে তোর। ওর যেটুকু আত্মসম্মান বোধ আছে তোর সেটুকু নেই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বেশি কথা না বলে বিয়ের জন্য তৈরি হয়ে যা। তারপর তমাল ওর অনিচ্ছা সত্ত্বেও সাফিকাকে বিয়ে করে নিল। নিজের বাবা আর সাফিকাকে ওর চরম শত্রু মনে হচ্ছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আত্মীয়রা সবাই এক এক করে চলে যেতে লাগলো। সাফিকার পরিবার আর ওর একমাত্র ফুপুর পরিবার রয়ে গেল। বাকি সবাই চলে গেল। রাত 10টার বেশি বেজে গেছে। সাফিকা ওর বোন সানিয়া আর তরির সাথে তমালের রুমে বসে অপেক্ষা করছে। সাফিকা এর মধ্যে বিয়ের শাড়ি পরিবর্তন করে একটা 3 পিস পরে নিয়েছে। সানিয়া আর তরি ভয়ে আছে যে তমাল যে আজ সাফিকাকে আরো কি কি কথা শোনাবে কে জানে। ওর যে রাগ, তরি তো তমালকে ভীষণ ভয় পায়। ওর সামনে জোরে কথা পর্যন্ত বলে না, অথচ তুষারের সাথে কত ফ্রি। সানিয়া আর সাফিকার সাথেও তুষার অনেক ফ্রিলি কথা বলে। এই কারণে সবাই তুষার ভাইয়া বলতে পাগল। আর তমালের ধারে কাছেও কেউ যায় না ভয়ে। অথচ সেই তমালের জন্যই সাফিকাকে আজ অপেক্ষা করতে হচ্ছে। সাফিকা তরি আর সানিয়াকে উদ্দেশ্য করে বলল, তোরা চলে যা তো এখন। অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। আমিও শুয়ে পড়ি। উনি যখন আসে আসুক। তোদেরকে এত রাত পর্যন্ত কে অপেক্ষা করতে বলেছে বল? আর আমারও ঘুম পাচ্ছে। সানিয়া ওকে উদ্দেশ্য করে বলল, এত কিছুর পরেও তোর ঘুম পাচ্ছে আপু? তমাল ভাইয়া তোর সাথে কেমন ব্যবহার করবে তা ভেবে তোর ভয় লাগছে না?
আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। তোকে একা ফেলে যেতেই মন চাচ্ছে না। আচ্ছা আপু, তুষার ভাইয়াকে বড় আব্বু মানা কেন করলো? তুষার ভাইয়ের সাথে তোর বিয়ে হলে কত ভালো হতো বল। সানিয়া কথাটা বলতে না বলতেই তমাল রুমে ঢুকতে ঢুকতে বলল, তোমার বড় আব্বু আমার মাথা খারাপ না করলে যে চলছিল না, সে তো আমার জীবনটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সাথে তোমার আপু, তোমরাও লেগে যাও আমার পিছনে। দেখো আর কি কি নষ্ট করার আছে আমার জীবনে। সানিয়া তো ভয়ে চুপসে গেল, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। তরি যাওয়ার আগে কিছুটা সাহস নিয়ে তমালকে বলল, ভাইয়া প্লিজ সাফিকা আপুকে বকাবকি করো না। এখানে আপুর তো কোনো দোষ নেই। আমি জানি না বাবা এমন সিদ্ধান্ত কেন নিলেন। যাই হোক না কেন, সাফিকা আপুকে কষ্ট দিবেন একদম, তাহলে কিন্তু ভালো হবে না। কথাগুলো বলেই তরি ওখান থেকে চলে গেল। তমাল কি বলবে না বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগেই তরি আর সানিয়া রুম থেকে বের হয়ে গেল। তমাল বিছানার দিকে তাকাতেই দেখতে পেল যে সাফিকা সুন্দর করে ওর বিছানাটা দখল করে শুয়ে আছে। চোখ বন্ধ করে থাকলেও তমাল জানে যে সাফিকা এখনো ঘুমায়নি, তাই ওকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক সুরে বলল, তোমাকে আমি সহজ সরল একটা মেয়ে ভাবতাম, কিন্তু বিশ্বাস করো, তোমার মতো বেহায়া মেয়ে আমি মনে হয় জীবনে দুটি দেখিনি। আমার লাইফটা নষ্ট করে দিয়ে আমারই বিছানায় দখল করে শুয়ে আছো। এই মেয়ে, এই, তোমার লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? এত বেহায়া কেন তুমি? সাফিকা চোখটা খুলে তমালের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, দরজাটা লাগিয়ে দিয়েছেন কি? না হলে দেখা যাবে কে কখন রুমে ঢুকে পড়েছে। এখন তো এটা আর আপনার একার রুম নয়, এটা আজ থেকে আমারও রুম। বিয়ে করেছি আপনাকে, আপনার রুমটা তো আজ থেকে আবারও নিজের রুম। ঘুমাবো না তো কি এখন অন্য কোথাও গিয়ে ঘুমাবো নাকি? লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ুন। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসতে চায় না। তমাল নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারছে না। সাফিকার দিকে এগিয়ে গিয়ে সাফিকার হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাবে। তোমার যেখানে খুশি থাকো গিয়ে, আমার রুমে তোমার কোনো জায়গা নেই। তোমার মতো একটা নির্লজ্জ মেয়ের সাথে আমি থাকতে পারবো না। এক বিছানায় দূরে থাক, তোমার সাথে আমি এক রুমেও থাকতে পারবো না। সাফিকা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর আস্তে আস্তে বলল, আমার সাথে থাকতে না চান, আপনি যেখানে খুশি গিয়ে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি কোথাও যেতে পারবো না। নিজের স্বামীর পাশে থাকবো, এতে বেহায়াপনার কিছু তো দেখছি না আমি। তমাল নিজেও সাফিকার পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো, কত বড় সাহস তোমার, আমার রুম থেকে আমাকে তাড়াচ্ছ? বিয়ে হয়েছে কি মনে হচ্ছে? কোনো অদৃশ্য পাওয়ার পেয়ে গেছো? আগে তো পুরো মিনি বিড়াল হয়ে থাকতে। আমার তো এখন মনে হচ্ছে যে এইসবের পিছনে তোমার হাত আছে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? স্বীকার কেন করছো না? বিয়ে তো করেই নিয়েছো, এবার অন্তত নিজের ভুলগুলো স্বীকার করো। কথাগুলো বলেই তমাল সাফিকাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর সাফিকার চিবুকটা হাত দিয়ে ধরে বলতে লাগলো, এত তেজ কোথায় ছিল বলো তো? তোমার এই তেজ ভাঙাতে না আমার বেশি সময় লাগবে না। তোমার আসল রূপ আমি সবার সামনে এনেই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলেই তমাল সাফিকার চিবুক ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সাফিকা এতক্ষণ তমালের কথা শুনছিল। এইবার সাফিকা কান্না শুরু করে দিল। আজ সারাদিন এত কিছু হয়ে গেছে, তবুও সাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। কিন্তু এখন ওর কান্নাগুলো যেন আর বাধা মানছে না, দু চোখ ছাপিয়ে আসছে। কান্না করতে করতে সাফিকা বলতে লাগলো, কেন সবাই আমাকে দোষ দিচ্ছে বলুন তো? আপনি বরপক্ষকে ফোন করেছিলেন, আপনি বলেছেন যে আমি নাকি প্রেগনেন্ট। এ কথা শুনে কেউ আপনাকে কিছু বলেছে? একবারও আপনার দোষ দিয়েছে? কিন্তু আমাকে বলেছে, সবাই বলেছে যে আমি একটা দুশ্চরিত্রা মেয়ে, যে কিনা চাচার বাড়িতে 2 দিনের জন্য এসেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনকি আরও কি কি বাজে বাজে কথা বলেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনাকে কেউ বলেছে দুশ্চরিত্র? কেউ বলেছে যে ছেলেটা নিজেকে সামলাতে পারেনি? বলেনি, কারণ আপনি ছেলে। ছেলেরা নাকি এমনই হয়, কিন্তু মেয়েদের নাকি মানিয়ে চলতে হয়। আমার শুধু বিয়েটা ভাঙেনি, আমার সম্মান, আমার বাবা মায়ের সম্মান, সব কিছু আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তারপরেও আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। আমার বাবা মা নিজের মান সম্মান বাঁচাতে আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু কি লাভ হলো বলুন? সেই মান সম্মান তো ধুলোর সাথে মিশে গেল। আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে কেন আনা হয়েছিল আপনি কি জানেন? তমাল এতক্ষণ সাফিকার কান্না করা দেখছিল আর মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল।
মেয়েটা নিজের সব দুঃখ কষ্ট চেপে রেখে তমালকে বিয়ে করেছে, অথচ তমাল সেই তখন থেকে ওকেই দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু তমাল ফোন করেনি। সাফিকাও যদি কাউকে দিয়ে ফোন না করিয়ে থাকে তাহলে ফোনটা কে করলো, বরপক্ষকে? তমাল কিছুতেই এটা মিলাতে পারছে না। তমালকে চুপ থাকতে দেখে সাফিকা আবার বলতে লাগলো, কি হলো এখন? এমন ভাঙা রেডিওর মতো থেমে গেলেন কেন? উত্তর দিন। আপনি জানেন না, তাই না? এই বাসার প্রত্যেকটা মানুষ হয়তো জানে আমাকে এখানে কেন আনা হয়েছে, কিন্তু আপনি এখনো জানেন না। আপনি এত আজীব মানুষ কেন বলুন তো? কেউ আপনাকে জানায়নি নাকি? আপনি নিজেই শোনার প্রয়োজন বোধ করেননি? এখনও কি জানতে চান না? তমাল বুঝতে পারছে না যে ওর কি বলা উচিত। এমন পরিস্থিতিতে ও এর আগে কখনো পড়েনি। আকাশ পরিমাণ রাগ নিয়ে রুমে ঢুকেছিল, অথচ এখন মনে হচ্ছে সাফিকার কথাগুলো শুনে ওর সব রাগ গলে পানি হতে শুরু করেছে। এমন তো হওয়ার কথা ছিল না। সাফিকা এতবার ওকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ ও চুপ করে শুধু শুনেই যাচ্ছে। কথা বলতে যেন ভুলে গেছে ও। না শুনে কি উপায় আছে? আমি চাইলে তুমি শোনাবে, আর না চাইলে তুমিও শোনাবে। তার থেকে বলেই ফেলো তোমার কাহিনী। বাবা সেদিন বলছিল কি যেন, আমি অতটা মনোযোগ দিয়ে শুনিনি। সবাই কথা বলছিল, তোমার কোনো কথা শোনার আগ্রহ আমার ছিল না, তাই শোনা হয়নি। আজ তো না শুনে তুমি আমাকে ঘুমাতে দিবে বলে মনে হয় না। সাফিকা কান্না করতে করতে তমালের শার্টের সাথে নাক মুখ মুছতে লাগলো। তমাল সরে যেতে চাইলেও পারে না। সাফিকাকে টেনে ধরে ওর নাকের পানি চোখের পানিগুলো তমালের শার্টে মুছতে থাকে। তমাল নাক সিটকে তবে সরতে পারে না। সাফিকা যে ওর শার্টটাকে টিস্যু বানিয়ে ফেলেছে তা আর বুঝতে বাকি রইল না। সাফিকার ক্ষণে ক্ষণে রং পাল্টাতে দেখে তমাল নিজেও হতবাক হয়ে গেছে। মেয়েদের কান্নাকে হয়তো এই কারণেই মায়া কান্না বলে। তমালের মতো মানুষও ওর ন্যাকা কান্নার কাছে হেরে গেছে। আমাদের গ্রামেও একজন আমার বিয়ে ভেঙে দিয়েছিল। শুধু আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে, সে আমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাবও পাঠিয়েছিল। কিন্তু এসএসসি পাশের একটা ছেলের সাথে অনার্স পাশ করা একটা মেয়ের বিয়ে কি কোনো বাবা মা দিতে চায়? আর ওই ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। সারা দিন রাত আড্ডা নিয়ে থাকে আর বাপের টাকায় ফুটানে। এমন ছেলেকে আমি কেন? কোনো ভালো মেয়েই বিয়ে করতে চাইবে না। কিন্তু ওই যে জোর যার মুল্লুক তার, যে বিয়ে ভাঙা বন্ধের জন্য আমাকে এখানে আনলো, সেই এখানে এসেও একই অবস্থা, তাও আবার বিয়ের দিন আরেক ধাপ এগিয়ে। তমাল এতক্ষণ মনোযোগ দিয়ে ওর কথা শোনার পর বলল, তাহলে তোমার বিয়ে ভাঙার জন্য আমাকে কেন দোষারোপ করছে সবাই? এটা তো সবাই জানো যে বিয়েটা ভেঙেছে। আমাকে এর মধ্যে চড়ানোর কি খুবই বেশি প্রয়োজন ছিল? এখানে ওরা খোঁজ পাবে কিভাবে? ওরা যাতে আমার খোঁজ না জানতে পারে সেজন্যই তো আমাকে এখানে আনা হয়েছিল। তবে কেন জানি আমার মনে হচ্ছে আপনি সত্যি বলছেন, মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু কে সে? আপনি আমাকে হেল্প করবেন খুঁজে বের করতে? আরে সে যে শুধু আমার শত্রু তা নয়, কিন্তু সে আপনারও ঘোর শত্রু, না হলে আপনাকে এর মধ্যে চড়াতো না। আমাকে বিশ্বাস করার জন্য থ্যাঙ্কস। অন্তত একজন তো আমাকে বিশ্বাস করেছে। আমি অবশ্যই আসল কালপিটকে খুঁজে বের করব। এত জঘন্য কাজ কি করতে পারে? তাকে তো আর প্রাপ্য পেতেই হবে। কথাগুলো বলার পর তমাল বিছানা থেকে উঠে শার্টটা চেঞ্জ করে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো যে এই কাজটা যদি ওই চেয়ারম্যানের ছেলে না করে থাকে তাহলে আর কে হতে পারে। ফিরোজ সাহেবের স্ত্রী শিলা ভীষণ রেগে আছেন। আত্মীয়দের মধ্যে বিয়ের শাদী ওনার একদম পছন্দ নয়। শোয়ার পর থেকে উনি স্বামীর সাথে এই নিয়ে তর্ক করে চলেছেন। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। গ্রামে এত ঝামেলা হচ্ছে, এখানে যে ঝামেলা হবে না তা কে জানে। তুমি তো আমার কোনো কথাই শুনবে না। মানবতার ভান্ডার খুলে বসে আছেন, শেষে কিনা এই মেয়েকে আমার ছেলের কাঁধেই ঝুলিয়ে দিল। কে জানে এই মেয়ে কেমন হবে, পুরো সংসারটা ধ্বংস করে না দেয়। ফিরোজ সাহেবের কথা বলার আর মন মানসিকতা নেই। তিনি নিজেও বুঝতে পারেননি এত কিছু হয়ে যাবে। সবার মুখ বন্ধ করার জন্য হলেও এই বিয়েটা দেওয়া উচিত ছিল। বড় মুখ করে ভাইয়ের মেয়েকে এখানে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। এখান থেকেও যদি খালি হাতে ফিরতো তাহলে মেয়েটার কি হতো? দেখো শিলা, যা হওয়ার হয়ে গেছে। সফিকা এখন আর শুধু আমার ভাতিজি নয়, ও আমাদের বড় ছেলের বউ। আশা করি কথাটা মাথায় থাকবে। ভাগ্যের লিখন খণ্ডানোর ক্ষমতা আমাদের কারোরই নেই। কথাগুলো বলেই পাশ ফিরে শুয়ে পড়ল ফিরোজ সাহেব। শিলা আবার বলতে লাগলো, আমার ছেলেকে জোর করে বিয়ে দিয়ে ভাবছো যে সে আমার ছেলের ভালোবাসা পেয়ে গেল। আমার ছেলে ওই মেয়েকে কখনোই মেনে নেবে না, আর আমিও না। আত্মীয়দের সামনে তুমি সবার মান রাখতে চেয়েছিলে, তা রাখা শেষ।
এবার আমার যা করার তাই করব। কালকেই ওই মেয়েকে আমি ওর বাবা মায়ের সাথে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি এর মাঝে একদম নাক গলাবে না। আমি ওই মেয়েকে কিছুতেই নিজের বৌমা হিসেবে মানি না। আর আমার ছেলের ওপরেও আমার পুরো বিশ্বাস আছে, ও নিজেও ওই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, আর সামনে যা হওয়া উচিত তাই হবে। ফিরোজ সাহেব নিজের স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বলছো? একটা পবিত্র সম্পর্ক শুরু না হতেই তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো কি করে? তুমি কি মানুষ? আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। ও এমন কিছুই চাইবে না, আর না তো আমি এমন কিছু হতে দেব। শফিকা এ বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। আশা করি কাল এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না। এর ফল কিন্তু ভালো হবে না। শিলা আরো কিছুক্ষণ বকবক করে থেমে গেলেন। স্বামীর সাথে যত ঝগড়াই করুক না কেন, সবার সামনে তার বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। আর তার কথা ফিরোজ সাহেব শুনবে না জেনেও এতক্ষণ তর্ক করলো। তার ক্ষমতা থাকলে তো এই বিয়েটা হতেই দিত না। এইসব ভেবে মনে মনে সাফিকা, ওর বাবা মা আর নিজের স্বামীকে গালাগালি করতে করতে ঘুমিয়ে পড়লেন শিলা। তুষার ছাদে গিয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে আর ভাবছে যে ওর মা আত্মীয়দের সাথে বিয়ে শাদী পছন্দ করে না বলে সাফিকাকে বিয়ে করার দুঃসাহস দেখাতে পারেনি। অনেকবার বলতে চেয়েও ওর বাবা মাকে বলতে পারেনি কথাটা, অথচ আজ ওরই ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। ওর মায়ের লজিক খাটলো না, অথচ নিজের পছন্দটাকে ও বিসর্জন দিয়ে দিল। নিজের উপরই প্রচুর রাগ হচ্ছে এখন তুষারের। একবার ওর বাবাকে বলেই দেখতো, হয়তো ওর বাবা ব্যবস্থা করত। কিন্তু আজ ওর বাবা ওর ইচ্ছে থাকা সত্ত্বেও তমালের সাথেই সাফিকার বিয়ে কেন দিল সেটা ওর মাথায় আসছে না। তমাল তো সাফিকাকে মোটেও পছন্দ করে না, কিন্তু এখন তমাল যদি সাফিকার সাথে না থাকে তবুও তো ও সাফিকাকে পাবে না। ওর ভাগ্যটা কেন এত খারাপ হলো? সাফিকাকে এত করে মন থেকে চেয়েও ও নিজের করতে পারলো না, অথচ তমাল না চাইতেই সাফিকাকে পেয়ে গেল। যে যার কদর বোঝে না সে তার ভাগ্যে কেন পড়ে? সাফিকা কি ভালো থাকবে তমালের সাথে? তমাল কি আদৌ ভালোবাসতে পারবে সাফিকাকে? অনেক রাত পর্যন্ত এইসব ভাবতে থাকে তুষার। তমাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে যে সাফিকা এখনো ঘুমাচ্ছে। তোরই এসে একবার ডেকে গেছে নাস্তা করার জন্য। রাতে অনেকক্ষণ কান্না করে তারপর ঘুমিয়েছে, তাই তমাল ওকে ডাকতে চাচ্ছিল না। কিন্তু আবার সানিয়া ডাকতে এসেছে, তাই অনিচ্ছে সত্ত্বেও তমাল সাফিকাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। সাফিকার সেদিকে যেন কোনো খেয়াল নেই যে কেউ একজন ওকে ডাকছে। হঠাৎ চোখ খুলেই তমালকে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে সাফিকা। তারপর চোখ কসলাতে কসলাতে বলতে থাকে, আপনি এখানে? ও সরি, আসলে ঘুম থেকে উঠে ভুলেই গিয়েছিলাম যে কাল আমার বিয়ে হয়েছে। তমাল রুম থেকে বের হওয়ার সময় বলতে লাগলো, ভাগ্যিস এটা ভুলে যাওনি যে কার সাথে বিয়ে হয়েছে। কিছু বললেন মনে হয়? না, বললাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসো, আর যেন কাউকে পাঠাতে না হয়। বাথরুমে ঢুকেই সাফিকার মনে পড়লো যে ওর সবকিছুই তো তোরই রুমে। সানিয়া, তোরি আর ও এই কয়দিন একসাথেই থাকতো। তারপর ওই রুম থেকে বের হয়ে সাফিকা তোরির রুমে চলে গেল। তমাল ডাইনিং টেবিলে গিয়ে দেখলো যে ওর ফুপুরা সবাই নাস্তা করতে বসেছে। বাড়ির বড়রা সবাই বসেছে, কিন্তু ওর মা আসেনি। তার নাকি মাথা ব্যথা করছে। তমাল বুঝতে পারলো যে ওর মা কেন আসছে না। ওর মাকে ওর চেয়ে ভালো আর কেউ জানে না হয়তো। ও না গেলে যে ওর মা আসবে না তা বুঝতে পেরে ওর মাকে ডাকতে চলে গেল। ওর মায়ের রুমে ঢুকে খাবার খেতে যেতে বলতেই ওর মা বলতে লাগলো, তুই তো শুধু তোর বাবার কথাই শুনবি, আমার কথার কি মূল্য আছে কারোর কাছে? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব শেষ করে দিলি তোরা। এখন আমাকে কেন লাগবে? যা তোর বউয়ের কাছে যা, আমাকে ডাকতে হবে না। মা, আমাকে যেন আর কিছু বলতে না হয়। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ফুপারা চলে যাবে, নাটক বাদ দিয়ে চলো। শিলা বিছানা থেকে উঠে বলল, আমি যাচ্ছি, তবে এই মেয়ে যেন আমার সামনে না আসে। ওই মেয়ের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। ও যেন ওর বাবা মায়ের সাথেই আজকেই চলে যায়। তখন ফিরোজ সাহেব এসে বললেন, শফিকা কোথাও যাবে না। তমাল যেভাবে থাকবে শফিকাও সেখানে থাকবে। তুমি যদি শফিকাকে এই বাড়িতে না রাখতে চাও তাহলে তমালও থাকবে না। আমি ওদের বাসা ঠিক করে দেব। দেখেছিস তো তোর বাবার কথা, নিজের ভাতিজির জন্য এখনই আমাকে তোর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি কিন্তু মা, বাবা, তোমরা থামবে একটু। এখন এসব বলার সবাই নয়। যা হওয়ার হয়ে গেছে, ধীরে সুস্থে বসে এসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এইবার চলো।
কথাগুলো বলে রুম থেকে বের হতেই দেখতে পেল যে সাফিকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তমালকে দেখে বলল, আপনাদের ডাকতে এসেছিলাম। আসলে মা একটু শখ পেয়েছে, এমন আচমকা এত কিছু হয়ে গেল। তুমি কিছু মনে করো না, চলো নাস্তা করে নাও। আসলে আমার খেতে ইচ্ছে হচ্ছে না, আপনারা খেয়ে নেন, আমার ক্ষুধা লাগলে খেয়ে নিব। বলেই ওখান থেকে দৌড়ে তোর রুমে চলে গেল সাফিকা। তমাল ওর পিছনে গিয়ে বলতে লাগলো, তোমরা কি শুরু করলে বলো তো? সবাইকে আমাকেই পেয়েছো জ্বালানোর জন্য। আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মনের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে তা কাকে বোঝাবো? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত। তমালের কথা শুনে সাফিকা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আপনার স্ত্রী হিসাবে না হোক, অন্তত কাজিন হিসাবে হলো আমাকে আপাতত এখানে থাকতে দিন প্লিজ। আমি এখন ওই গ্রামে যেতে পারবো না। ওখানে গেলেই ওই রিমনের অত্যাচার, আমি বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত হতে পারি না। আর এখন তো আরও বেশি করে আমার পেছনে লাগবে, বলবে যে বাইরে এসেও আমার বিয়ে হলো না। তমাল এমনিতেই অনেক চিন্তায় আছে। তারপর আবার ওর মায়ের সাথে নতুন ঝামেলা। ওর গার্লফ্রেন্ড রিয়াকে ব্যাপারটা কি করে বুঝাবে সে চিন্তায়ও অস্থির। আর এদিকে সাফিকা আর ওর মায়ের ঝামেলা। রিয়াকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে না। এখন এই সব সামলাবে নাকি রিয়াকে? সাফিকাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তমাল বলল, দেখো সাবিকা, এসব নেকাকান্না আমার কাছে করবে না, চুপচাপ খেতে চলো। এসব মায়াকান্না আমার কাছে চলবে না। রাতে অনেক কেঁদেছো, কিছু বলিনি, আর কিন্তু এসব চলবে না। এখন থাকতে চাইলে আমার কথাই মেনে থাকতে হবে। সাফিকা চোখ মুছে বলল, আমি পারবো, এখানে থাকার জন্যই তো এতদিন আমি চুপচাপ ছিলাম। আবার না হয় সেই রোবট হয়ে যাব, যে যা বলবেন তাই শুনবো। চাচি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। অন্তত যে পর্যন্ত ওখানে সব ঠিকঠাক না হয় সে পর্যন্ত আমাকে থাকতে দিলেই হবে। রিমন 5-6 বছরের মতো বিদেশে ছিল বলেই আমি শান্তিতে ছিলাম। কয়েক মাস হলো দেশে এসেছে, তাতে আমার জীবনের খুশিগুলো শেষ হয়ে গেছে। ওই ছেলে থাকতে আমি আর গ্রামে যাচ্ছি না। আবার হয়তো বিদেশে চলে যাবে, তখন আমি আবার গ্রামে চলে যাব। কথা দিচ্ছি আমি আর কখনো আমাকে ভালোবাসার জন্য আপনাকে জোর করব না। আপনি মন থেকে কোনোদিন ভালোবাসলে তবেই। এক্সকিউজ মি, দিবা স্বপ্ন দেখা বাদ দাও। থাকতে দিয়েছি বলে অন্য কিছুর ভাবার দরকার নেই। ফালতু কথা শোনার সময় আমার নেই। চুপচাপ খেতে চলো। কথাগুলো বলে তমাল সাফিকার মুখের দিকে তাকাতেই দেখতে পেল যে সাফিকার মুখটা বিষাদে ছেয়ে গেছে। ও হয়তো একটু বেশিই বলে দিয়েছে, কিন্তু ও যে প্রেশারের মধ্যে আছে তাতে চাইলেও ভালো করে কথা বলতে পারছে না। সাফিকার কি করবে আর রিয়ারি বা কি করবে, ও কিছুই বুঝতে পারছে না। একদিকে নিজের ভালোবাসা আর অন্যদিকে নিজের দায়িত্ব, যার এখন কোনো একজনের সাপোর্টের দরকার, আর সেই একজন ওকে হতে হবে, না হলে মেয়েটা ভেঙে টুকরো হয়ে যাবে। কোন দিকে যাবে তমাল? সাফিকার বাবা মা চলে যাবে জন্য ওর মনটা খুব খারাপ। ও সবার সাথে বসে গল্প করছে, একটু পরেই চলে যাবে ওনারা। তোরই দেখলো যে তমাল ওর রুমেই আছে। ও রুমে ঢুকতে ঢুকতে তমালকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আসবো? তোমার সাথে তো কথাই বলা যায় না, ভয় লাগে। কিন্তু আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি কিন্তু আর সে ছোট্ট তরি নেই, বড় হয়ে গেছি। এখন আমি কলেজে পড়ি, তাই আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। নিজের ছোট বোনের মুখে এমন কথা শুনে তমাল হেসে দেয়। তারপর বলতে থাকে, তা আমার ছোট বোনটা আমাকে ভয় পেতে শুরু করলো কবে থেকে তাই তো বুঝতে পারছি না। সে আবার কলেজে উঠে বড় হয়ে গেছে। তা আমার বুড়ি দাদিটা আমাকে কি উপদেশ দিতে এসেছে শুনি? তোরই নিজের ভাইয়ের পাশে বসে বলল, দেখো ভাইয়া, তোমাকে আগেও বলেছি যে আমাকে বুড়ি দাদি বলবে না, ওকে? আমি কি বুড়ি নাকি? আর আমি যেটা বলতে এসেছি সেটা শোনো। চাচিরা চলে যাবে, অথচ সাফিকা আপু একটুও কান্না করবে না, দেখো। কিন্তু চাচিরা যেতে না যেতেই সবার আড়ালে গিয়ে ইচ্ছে মতো কান্নাকাটি করবে। নিজেকে যত স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। আমি ঘুমিয়ে যাবার পর হঠাৎ জেগে গেলে মাঝে মধ্যে দেখতাম যে সাফিকা আপু বেলকনিতে দাঁড়িয়ে কান্না করছে, নয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সানি আর চাচা চাচিকে ছাড়া থাকতে ওর ভীষণ কষ্ট হতো। তারপরেও থাকতো একমাত্র ওই রিমনের অত্যাচার থেকে বাঁচার জন্য। এখন তো একেবারে এখানেই থাকবে। জানি না
আর কত কাঁদতে হবে আপুকে। তার উপর তুমি সকালেও কি পরিমাণ বকাবকি করলে দেখলাম। তুমি যাওয়ার পরেও বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে তারপর হাসি মুখে খেতে গেল। আমি সব খেয়াল করি। এতগুলো কথা একেবারে বলে হাঁপিয়ে ওঠে তরি। তারপর তমালের প্রতিক্রিয়া দেখার জন্য ওর দিকে তাকায়। তমাল চুপচাপ ওর কথা শুনলো দেখে ওর ভালো লাগছে। আর এই প্রথম সাফিকার জন্য তমালকে এতগুলো কথা বলল। তরির মুখে এমন বড় মানুষের মতো কথা শুনে তমাল বুঝতে পারলো তার সেই ছোট্ট তরিটা আর সত্যি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তরিকে বিয়ে দিলেও কি এভাবে ওর শ্বশুরবাড়ি রেখে চলে আসতে হবে? ভাবতেই বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভব হয় তমালের। তার মানে সাফিকার বাবা মায়েরা অনেক কষ্ট হচ্ছে সাফিকাকে রেখে যেতে। আর সাফিকা, কথাটা ভাবতেই মেয়েটার জন্য এক অজানা টান অনুভব করতে থাকে তমাল। এটাই কি পবিত্র সেই বন্ধন? 3 কবুলের মাধ্যমে যে বন্ধন গড়ে ওঠে। কথাটা ভাবতেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে তমালের। নিজের বাবার অনুরোধে এটাও কি করে বসলো? একটা মেয়ের স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকারও নেই। সেখানে ও দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে। এই গোলকধাঁধা থেকে আজ ওকে বের হতেই হবে, নইলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আচ্ছা, তরির সাথে যদি এমনটা ঘটতো, ভাবতেই ওর শরীর কেঁপে ওঠে। তরি নিজের ভাইয়ের কোনো উত্তর না পেয়ে রুম থেকে চলে যেতে যেতে বলল, আমার আগে বোঝা উচিত ছিল যে তোমাকে কোনো কথা বলা আর পাহাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। কোনো উত্তর পাওয়া যাবে না। আমাকে কোনো ধমক দাওনি, এটাই তো অনেক। পরের কথাগুলো আস্তে আস্তে বলল যেন তমাল শুনতে না পায়। তরি চলে যাওয়ার পরেও তরির বলা কথাগুলো তমালের কানে রেকর্ডের মতো বাজতে লাগলো। আর সাফিকার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। সাফিকার বাবা মা আর সানিয়া আজকে ট্রেনে গ্রামে চলে যাবে। কলিজার টুকরা মেয়েটাকে এভাবে ফেলে রেখে যেতে তাদের কারণেই মন টানছে না। কিন্তু এটাই তো নিয়ম। বিয়ের পর স্বামীর ঘরটাই তো মেয়েদের আসল জায়গা। আর তাছাড়া এখানে সবাই সাফিকার আপন। তারপরেও সানিয়া আর ওর মা অনেক কান্না করছে, কিন্তু সাফিকা পাথরের মতো শক্ত হয়ে আছে। ওর বাবা মায়ের সামনে ও নিজেই যদি কান্নাকাটি শুরু করে দেয় তাহলে ওনারা ভালো থাকতে পারবে না। সাফিকার কান্নায় পরিপূর্ণ মুখটাই ওনাদের চোখে ভাসবে। তাই সাফিকার কান্নাগুলো মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। কান্না পেলে সেই কান্নাটাকে আটকে রাখাটা যে কি পরিমাণ কষ্টের তা সাফিকা ভালোভাবে বুঝতে পারছে। সাফিকার বাবা তমালের হাতের উপরে সাফিকার হাত দিয়ে বললেন, মেয়েকে বিয়ের সময় জামাইয়ের হাতে তুলে দিতে হয়, কিন্তু আমি আজ দিচ্ছি। শুধু মেয়ের জামাই নয়, আমার নিজের ছেলে হিসেবে আমি আমার কলিজার টুকরাটাকে রেখে যাচ্ছি। ও এর আগে বাইরে কখনো থাকেনি, বাইরের জীবন সম্পর্কে ওর ধারণা নেই রে বাবা। এই কদিন তাদের এখানে এসেছে, তাই রোজ ফোন করে কান্নাকাটি করতো, আর এখনও সারা জীবনের জন্য রেখে যাচ্ছি। মেয়েকে বিদায় দেওয়ার সময় যে একটা বাবার কি পরিমাণের কষ্ট হয়, তুই নিজে যখন বাবা হই তখন বুঝতে পারবি। নিজের বাবাকে থামিয়ে দিয়ে সাফিকা বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমি কোথায় কান্নাকাটি করেছি? তোমরাই তো সবাই কান্নাকাটি করে জোয়ার বইয়ে দিয়েছো। আর শোনো, আমি এখন সেই ছোট্ট সাফিকা নেই যে কোথাও গেলে বাবা বাবা বলে কান্না শুরু করব। দেখছো না আমি কত হাসি খুশি আছি এখানে? আমাকে কি পরের বাড়িতে রেখে যাচ্ছ নাকি? এখানে সবাই আছে, বড় আব্বু, চাচি, দড়ি। তুমি একদম চিন্তা করবে না আমাকে নিয়ে। আর সানিয়া তো আছেই, নিজের খেয়াল রাখবে। আর সানিয়া, সারাক্ষণ টিভি আর ফোন না দেখে ঠিকঠাক মতো পড়াশোনা করবি। আর বাবা মায়েরও খেয়াল রাখবি, আর নিজের খেয়ালও রাখবি। কাজ ছাড়া একদম বাইরে যাবি না। আর মা, তুমি নিজেও ঠিকঠাক ওষুধ খাবে, আর বাবাকেও খাওয়াবে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, একদম অনিয়ম করবে না। সাফিকার বাবা মায়ের কথা বলার সময় ও খেয়াল করলো যে ওর হাত এখনো তমালের মুঠির মধ্যেই আছে। তাড়াতাড়ি নিজের হাত ছাড়াতে গেলে তমাল তা আরো শক্ত করে চেপে ধরে। সাফিকা তমালকে বুঝতে পারছে না, এই ভালো ব্যবহার করছে আবার এই খারাপ ব্যবহার করছে। তমালের কোনটা আসল ব্যবহার আর কোনটা নকল তা বুঝতে পারছে না সাফিকা। সবাই যে বলতো বিয়ে হলেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে ওদের মধ্যে সেই বন্ধনটা কেন তৈরি হচ্ছে না এখনো? নাকি সম্পর্ক আসলেই এত সহজ নয়, নাকি আরো সময় লাগবে? কিন্তু সকালে তমাল তো বলেছিল যে সে নাকি সাফিকাকে ভালোবাসতে পারবে না। তার মানে কি সেটাই সত্যি? ওর চাচার অনুরোধে শুধু বিয়ে করেছে তমাল ওকে। তার মানে তমাল ওকে সত্যি কোনোদিন ভালোবাসবে না। কথাগুলো ভাবতেই মনের মধ্যে কল্পনার আকাশে মেঘ জমতে শুরু করে। ও আর কখনো তমালকে বিরক্ত করবে না। ও তমালকে এই বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে দিবে। সাফিকার বাবা মা চলে যেতেই সাফিকা তমালের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তমালের রুমে চলে গেল। তরি ওর রুম থেকে সাফিকার সব জিনিস দিয়ে গেছে তমালের রুমে। সাফিকা এখনো জানে না যে
তমাল অন্য একটা মেয়ের জন্য ওর সাথে এমন ব্যবহার করছে। সাফিকা চলে যেতেই তমালের খেয়াল হয় যে ও এতক্ষণ সাফিকার হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কেন ধরেছিল তা ও নিজেও জানে না। হঠাৎ ওর তরির বলা কথাগুলো মনে পড়তেই দৌড়ে রুমে চলে যায়। সাফিকা মাথা নিচু করে বসেছিল। তমাল আস্তে আস্তে ওর সামনে গিয়ে বলতে লাগলো, চাচা চাচি চলে গিয়েছে তো কি হয়েছে? আমরা তো আছি নাকি? আমাদের উপর বিশ্বাস নেই? আমি আমার কথা রেখেছি, তোমাকে গ্রামে পাঠাইনি। এবার তোমার পালা, একদম কান্নাকাটি করা যাবে না। কি হলো? বললাম না কান্নাকাটি করা যাবে না। কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। তমালের কথাগুলো শুনেই সাফিকা অবাক হয়ে মাথা তুলে তাকায়। সাফিকার থেকে তমাল বেশি অবাক হয়। তুমি কান্না করছো না? আমি তো ভেবেছিলাম যে সবাই চলে গেছে, এই জন্য তুমি রুমে এসে কান্নাকাটি। নিজের ব্যবহারে নিজেই লজ্জা পায় তমাল। সব দোষই তরির। সাফিকা মৃদু হেসে তমালকে বলতে থাকে, আমি বলেছি মা, আমি অতটাও সিসকান্দুনে নয়। আপনি কি ভেবেছিলেন বলুন তো, যে মেয়েরা কান্না করছে একটু সান্ত্বনা দিয়ে আসি, তাই না? থ্যাঙ্কস আমাকে থাকতে দেওয়ার জন্য, আর সরি ফর ডিস্টার্বিং। তমাল সাফিকার চোখে মুখে কষ্টের ছাপে স্পষ্ট দেখতে পাচ্ছে, অথচ মুখে বড় বড় বুলি আওড়াচ্ছে। তরি ঠিকই বলেছিল। তমাল আস্তে করে সাফিকার পাশে বসতেই সাফিকা নিজেকে গুটিয়ে নেয় এক পাশে। ওর এমন ব্যবহার দেখে তমাল বলতে থাকে, ভয় পাচ্ছে আমাকে? দেখো, সকালে কথাগুলো ওইভাবে বলতে চাইনি, কিন্তু চারিপাশের পেশার মাথায় ঠিক ছিল না। প্লিজ কিছু মনে করো না। ক্ষমা তো আমার চাওয়া উচিত, যা প্রাপ্য তার থেকে খুব বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। সত্যটা বলার জন্য থ্যাঙ্কস, না হলে আমি হয়তো আরও বেশি স্বপ্ন বুনতে থাকতাম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তমাল আসলে রিয়ার কথাটা ওকে জানিয়ে দিতে চাচ্ছে, যেন সাফিকা বুঝতে পারে যে কেন ও সাফিকাকে আপন করে নিতে পারছে না। বিয়ে যখন করেছে সত্যিটা তো জানাতেই হবে। আমাকে আর কিছু বলতে হবে না, আমি জানি আপনি কি বলতে চাইছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না। আমাকে থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। আমি কথা দিচ্ছি, চলে যাওয়ার সময় আপনি যা চাইছেন তা পেয়ে যাবেন। সাফিকার কথায় তমাল চমক ভেঙে বলল, কিসের যাওয়ার কথা বলছো তুমি? আর আমি কি চাচ্ছি? কি দেবে তুমি আমাকে? এসব কি বলছো তুমি? আবল তাবল। আবল তাবল কেন বলবো? জোর করে আর যাই হোক না কেন, কোনো মিথ্যার সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমাদের সম্পর্কটা বাইরের দিক থেকে সত্য হলেও ভেতরের দিক থেকে পুরোটাই মিথ্যে। আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এতটা খারাপ হবে, তাহলে কখনো আমি আপনাকে এই বিয়েটা করতে দিতাম না। এই তো আর কটা দিন, তারপর আমি আপনাকে এই বন্ধন থেকে চিরতরে মুক্ত দিয়ে যাব। কথাগুলো বলেই সাফিকা বিছানা থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তমাল ওর হাত ধরে আবার বসিয়ে সাফিকার মুখটা নিজের দিকে নিল। রাগে তমালের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সাফিকাকে উদ্দেশ্য করে বলল, কি যেন বলছিলে, আরেকবার বলো। বন্ধন থেকে মুক্তি? কি বলছিলে এসব? সাফিকা তমালের হাত থেকে নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। তমালের চোখের দিকে তাকাতেই ওর ভয় হতে থাকে। তমালের এমন রূপ দেখে ওর আত্মা শুকিয়ে যায়। সাফিকা শুকনো কণ্ঠে সাহস সঞ্চার করে বলল, ডিভোর্স। কথাটা বলার সাথে সাথেই সাফিকা কিছু বুঝে ওঠার আগে ওর গালে একটা থাপ্পড় পড়ল। তমালের হাতের কয়েকটা আঙ্গুলের দাগ সাথে সাথে স্পষ্ট হয়ে উঠল ফর্সা গালের উপর। তমাল নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তুমি এসব করে কি প্রমাণ করতে চাইছো? মহান শাস্তি চাইছো? আমাদের সামনের কথা বাদ দিলাম, নিজের বাবা মায়ের কথাটাও ভাববে না একবার? বিয়েটাকে ছেলে খেলা মনে হয় তোমার কাছে? যখন খুশি করলে, যখন খুশি ভেঙে দিলে, তারপর যে কি হবে তা একবার ভেবে দেখছো না? সবার অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে। তমালের কথা শুনে সাফিকা এতক্ষণে চোখের জলগুলোকে মুক্ত করে দিল। তারপর কান্না করতে করতে বলল, বাহ, আপনি সবার দিকটা দেখছেন, অথচ আমার দিকটা একবারও ভেবে দেখেছেন? সবাইকে খুশি রাখবো, আর দিন শেষে আমার কি হবে? আমার খুশিগুলো নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার মানে জানেন? সবাইকে ধোঁকা দেওয়া। যেদিন তারা সত্যিটা জানতে পারবে, সেদিন তারা কি নিজেদের ক্ষমা করতে পারবে? অভিনয় আপনি করতে পারলেও আমি পারবো না। আমি চাই না আমার জন্য কারো লাইফ নষ্ট হোক, আর এতে শুধু আমার নয়, আপনারাই বেশি ভালো। আপনি আপনার ইচ্ছা মতো মুক্ত জীবনযাপন করতে পারবেন। তুমি আবারও সেই কথাই বলছো। আমি তোমার সাথে আমার সম্পর্কটা হ্যান্ডেল করতে চাইছি, আর তুমি সব বিগড়ে দিতে চাইছো। আমার কথাটা আগে শুনবে নাকি? নিজের খুশি দিয়ে সবসময় সব কিছুর
বিচার করা চায় না, মাঝে মাঝে নিজের খুশিটা বিসর্জন দিতে হয়। এটাই তো জীবন। কিন্তু আমি চাই না আমার জন্য আপনার লাইফ। এটুকু বলতেই তমাল সাফিকাকে থামিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম এই ধরনের কথা যেন না শুনি। আমাকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম আর এমন হবে না। সরি ফর দ্যাট। আমাকে আর কখনো রাগাবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কথাগুলো বলেই বিষণ্ণ মনে রুম থেকে বের হয়ে যায় তমাল। সাফিকাকে মারাটা ঠিক হয়নি, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছিল না তমাল। সবাই কত আশা করে আছে যে তমাল সাফিকার খেয়াল রাখবে, আর ওই মেয়েটা 2 লাইন বেশি বলছে, যার কারণে এমনটা হয়ে গেল। তমালের নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে। তমাল চলে যেতেই গালে হাত দিয়ে বসে থাকে সাফিকা। তমাল ওর সাথে কেন এমন করছে? না তো ওকে সহজে গ্রহণ করছে, আর না তো বর্জন করতে চাইছে। তমাল আসলে কি চাই বুঝতে পারে না সাফিকা। একজন মানুষের এত দ্রুত মুড সুইং হয় কিভাবে তা সাফিকার মাথায় আসে না। ঘুমাতে যাওয়ার আগে তমাল ভাবলো যে রিয়ার সাথে একবার কথা বলা উচিত। কাল রাত থেকে একবারও কথা বলেনি। মেয়েটা এতবার ফোন করেছে, কিন্তু ফোন ধরে তমাল কি বলবে তাই বুঝতে পারছে না। তারপরেও কিছুটা দ্বিধা নিয়ে রিয়াকে কল করলো। রিয়া কল রিসিভ করেই যা বলল তা শোনার জন্য তমাল মোটেও প্রস্তুত ছিল না। বাহ তমাল, বিয়ে করে বউ নিয়ে খুব মজা করছো তাই না? আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলে না? অবশ্য আমাকে জানালে তো আর তোমার মনের আশা পূর্ণ হতো না, তাই না? রিয়া, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করছি এই কথা তুমি কি করে জানলে? কেন আমাকে জানাতে চেয়েছিলে না নাকি? দুজনের জীবন নষ্ট করার ধান্দাই ছিল মনে হয়। বাট তোমার সে আশাটা আর কোনোদিনও পূর্ণ হবে না। আমি সবটা জেনে গেছি। তুমি এতটা নীচ প্রকৃতির ছেলে তা আমার জানা ছিল না। আর তোমার চাচাতো বোনটাও তোমার মতোই ফার্স্ট, যেমন যেমন তেমন তেমন। তোমাদের জুটিটা বাংলাদেশের বেস্ট জুটি হওয়ার দরকার ছিল। চরিত্রহীন ছেলের জন্য একটা চরিত্রহীন মেয়েই পারফেক্ট। তমাল এবার প্রচুর রেগে যায়। রিয়াকে একটা ধমক দিয়ে বলে, দেখো রিয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি সাফিকার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি এসব জানলে কি করে? রাশেদ বলেছে, কালকে তো ও নিজের চোখে সব দেখেছে আর নিজে কানে সব শুনেছেও তোমাদের দুজনের কাহিনী। এইরকম মেয়ের জন্য পুরো নারী জাতির বদনাম হয়ে যায়। অবশ্য মেয়েটারই বা কি করবে তোমাকে দেখে। আর কিছু বলার আগেই তমাল রেগে গিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আর একবার সাফিকার চরিত্র নিয়ে কথা বললে আমি ভুলে যাব যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভাবতেও অবাক লাগে যে তুমি আমাকে ফুল পুছলে। আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি তো জানো আমি কেমন ছেলে, কিন্তু তুমিও অন্য সবার মতোই। কেন? তুমি কি ভেবেছিলে তুমি একটা মেয়ের সাথে নোংরামি করবে, তারপর কাহিনী করে তাকে বিয়ে করবে, আর আমি তোমাকে সাদরে গ্রহণ করে নেব? এমনটা ভেবেছিলে তাই তো? কিন্তু তোমার সে আশাই সে ঘুরে বালি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কথা তো স্বপ্নেও ভাববে না। তোমার মতো ছেলের সাথে কথা বলাও পাপ। কথাগুলো বলেই খট করে কলটা কেটে দেয় রিয়া। রাশেদ জানে যে তমাল কেমন ছেলে, তারপরেও ও রিয়াকে এসব কথা কি করে বলতে পারলো। কালকে রাশেদকে বলাই ভুল হয়েছিল, কিন্তু রাশেদ বলল আর রিয়া সেটাই বিশ্বাস করে নিল। এই চিনেছে রিয়া ওকে। ও ভেবেছিল যাকে এত ভালোবাসে সে অন্তত ওকে বুঝবে, কিন্তু রিয়াও ওকে ভুল বুঝলো। এতদিন ও কাকে ভালোবেসেছে? ওর ভালোবাসা কি মিথ্যা ছিল? অন্তত আসল ঘটনাটা কি সেটা শুনে তারপর জাজ করতো তমালকে। কিন্তু ও রাশেদের মুখে শোনা কথাটাকেই বেশি গুরুত্ব দিল। রাগকে কন্ট্রোল করতে না পেরে হাতের ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল। তা ছাদের উপরে পড়তেই ভেঙে ব্যাটারি আর কভারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারদিকে। তারপর ভাঙা ফোনটাকে ওখানে ফেলেই রেগে ছাদ থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত হলেই সব কথা যেন বেশি করে মনে পড়তে থাকে। এখন যেমন সাফিকার ওর বাড়ির কথা মনে পড়ছে খুব। সানিয়ার সাথে করা খুনসুটি, ওর মা বাবার সাথে মজা করা, গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, সব স্মৃতিরা যেন ভিড় করেছে। এইসব ভাবতেই চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঘুম যেন হাসতেই চাইছে না। তারপর একা রুমে আরও খারাপ লাগছে। তরির ওখানে গিয়েছিল, তাড়িয়ে দিল। বলল এখন থেকে রাতে ওর রুমে নট এলাও। অথচ তমাল অনেকক্ষণ হলো কোথায় যেন গেল বের হয়ে। মনে হলো খুব জরুরি কাজ আছে। তমাল রুমে এসে দেখল যে সাফিকা ঘুমিয়ে পড়েছে। রিয়ার সাথে কথা বলে ভীষণ রেগে আছে তমাল। রুমে এসে সাফিকাকে দেখে ওর রাগটা দ্বিগুণ হয়ে গেল। যে মেয়েটার জন্য ওর জীবনে এত সমস্যা সে আরামে ওর বিছানায় ঘুমোচ্ছে,
এটা যেন ওর সহ্য হচ্ছে না। তমাল রুমে এসেছে বুঝতে পেরে সাফিকা চোখ খুলে বলল। কোথায় ছিলেন এতক্ষণ? কথাটা বলতে না বলতেই তমাল যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কেন তোমাকে সেই কৈফত দিতে হবে নাকি? আমার জীবনটা তছনছ করে দিয়ে নিশ্চিতে ঘুমাচ্ছ, আবার আমার কাছেই কৈফত চাইছো। তোমাকে মানা করছি না আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না। একটু কথা একবার বললে কানে চায় না। তোমার মুখটা দেখলে আমার রাগে গা জ্বালা করে। নিজের ওই মুখটা আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে। আমি যতক্ষণ রুমে থাকি ততক্ষণ আমার আশেপাশে থাকবে না বেশি। তোমাকে দেখলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। কথাগুলো বলেই তমাল ব্যালকনিতে চলে গেল। সাফিকা বোবার মতো ওর দিকে তাকিয়ে আছে। ও তো শুধু জানতে চেয়েছিল যে এতক্ষণ কোথায় ছিল। এটা জানতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? সাফিকার নিজেরও প্রচুর রাগ। এখানে আসার পর থেকে সবসময় রাগের আগুনটাকে ছাইচাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর যেন তা চাপা থাকতে চাইছে না। তারপরেও সাফিকা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। একটু পরেই তমাল এসে ওর পাশে শুয়ে পড়ল। সাফিকা আর একটা কথাও বলল না। তমাল সাফিকাকে বকা দেওয়ার পর নিজেই আবার অনুতপ্ত হয়। রিয়ার রাগগুলো সব সাফিকার উপরেই চাপিয়ে দিয়ে যেন ওর রাগটা অনেকটা কমে গেছে। তাই সাফিকার সাথে কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য বলল। তোমাকে আমি আবারও বলছি, আমার রাগ হয় এমন কোনো কাজ করবে না। আমি নিজের রাগটাকেই কন্ট্রোল করতে পারি না। তারপরও এটুকু বলেই থেমে যায় তমাল, কারণ এখন সাফিকা এমন কিছুই করেনি যার কারণে ও সাফিকাকে এত কথা শোনালো। তমালের এই স্বাভাবিক আচরণে সাফিকার রাগটা কমার বদলে আরো বেড়ে গেল। ও তমালের দিকে ঘুরে বলতে লাগলো। আমাকে আপনার কি মনে হয় বলুন তো? একটা পুতুল? আমাকে করুণা করে বিয়ে করেছেন, থাকতে দিচ্ছেন, তাই বলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেছি? যখন ইচ্ছে হবে ভালো ব্যবহার করবেন, যখন ইচ্ছে হবে খারাপ ব্যবহার করবেন। আমি কি মানুষ না নাকি? দুঃখ কষ্ট আমারও আছে। আপনি বারবার আপনার জীবন তছনছ করার কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কি তছনছ করেছি বলতে পারবেন? আমি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছি নাকি আপনার... এইটুকু বলতেই তমাল নিজের রাগকে কন্ট্রোল করে বলল। তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি তছনছ করছো নাকি না বোঝার নাটক করছো? আমি রিয়াকে ভালোবাসতাম। শুনছো এবার? আমি রিয়াকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য রিয়া আমাকে ভুল বুঝলো। অন্য সবাই আমাকে ভুল বুঝছে। এটা আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমি রিয়ার ব্যবহারে। ও আমাকে ভুল বুঝছে। বুঝতে পারছো তুমি ব্যাপারটা? সাফিকা তমালের মুখে রিয়ার নাম শুনে যেন আকাশ থেকে পড়ল। ওর বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তমাল ওকে পছন্দ করে না সেটাও মেনে নিয়েছিল, কিন্তু অন্য একটা মেয়ের জন্য ও সাফিকাকে এতগুলো কথা শোনাচ্ছে এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন চাইছে এক্ষুনি ছুটে গ্রামে চলে যেতে, যা হওয়ার হবে। ওখানে রিমন তো বাইরে গেলে শুধু বিরক্ত করে, কিন্তু এখানে ঘরের মধ্যেই ও যে মানসিক চাপে শিকার হচ্ছে, না পারছে কাউকে বলতে আর না পারছে এসব আর সহ্য করতে। রুমের বাইরে ওর চাচির কালো মুখ সহ্য করে আবার রুমের ভেতরে তমালের তিক্ততাও আর নিতে পারছে না। আমাকে মাফ করবেন যে আমি না জেনে শুনে আপনার ভালোবাসার মাঝে ফাটল ধরিয়েছি। আমি না থাকলেই যদি আপনার সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি আর সেটা বাড়াতে চাই না। আপনি কালকে যদি একবার আমাকে এই কথাটা জানাতেন যে আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর বড় আপুর কথা রাখতে না হলে তো আমি... এইটুকু বলেই থেমে যায় সাফিকা। ওর দু চোখ ভর্তি তমালের জন্য ঘৃণা জমে ওঠে। একটা মানুষকে এতটা বহুরূপী কেন হতে হবে? আজকে ওর বাবা মায়ের সাথে গ্রামে যেতে দিতে পারলেই হতো, তাহলে এত কথা শুনতে হতো না সাফিকাকে। এর মধ্যে তুমি আমার বাবাকে কেন টেনে আনছো? সাফিকা এখন কি করে বলবে যে তমালের বাবাই সাফিকাকেও জোর করেছিল তমালকে বিয়ে করার জন্য? কারণ সাফিকার পেছনে সবাই যেভাবে লেগে আছে তাতে উনি ভয় ছিল যে এখানেও যখন এত বাজেভাবে ওর বিয়েটা ভাঙলো, তার মানে যেখানেই যাক কেউ একজন আছে যে ওর ক্ষতি চায়। আর এই কারণেই সাফিকাকে গ্রামে পাঠিয়ে দিতে সাহস পায়নি। হয়তো ওখানে ওর জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। কি হলো এখন কিছু বলছো না কেন? হ্যাঁ, বড় আপুর কথাতেই আমি আপনাকে বিয়ে করেছি, কারণ তিনি আমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চাইছিলেন না। বাহ, আমার বাবাকে তো ভালোই হাত করে দিয়েছ। তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেটাকেই জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আরে ভাই, কোনো ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিলেই তো। এইটুকু বলেই তমাল থেমে গেল। পরেরটুকু কেন বললেন না? কে বিয়ে করতো আমাকে? আর সে বিয়েটা ভাঙানোর জন্য সহজ হতো, কারণ এখন তো আমি একটা
কলঙ্কিতা মেয়ে। যার এত বড় একটা কলঙ্ক, তাকে কে বিয়ে করবে? আপনি সুখী আছেন আমাকে বিয়ে করে? আপনি তো জানেন আমি কেমন মেয়ে। তমাল আর কিছুই বলতে পারে না। সাফিকা বলতে থাকে, আমি কালকেই গ্রামে চলে যাব, ঘরবন্দি হয়ে থাকবো। তবু এইসব আমি আর সহ্য করতে পারছি না। একদিনেই আমি হাঁপিয়ে উঠেছি। এর পরের দিনগুলো কিভাবে কাটাবো এখানে? যে আমাকে ভরসা দিয়ে রেখে দিল, সেই যদি এমন করে তাহলে... সরি, রিয়ার সাথে কথা বলে মন মেজাজ খারাপ হয়ে গেছিল। কারোর সাথে রাগলে সেই রাগটা এখন থেকে আমার উপরেই ঝাড়বেন বলে ঠিক করে ফেলেছেন মনে হচ্ছে। সরি বললাম তো। সরি দিয়ে সব কিছু সমাধান হয় না মিস্টার তমাল। আর আপনি ভালোবাসার কথা বলছেন? যে ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাসটাই নেই, তাকে আপনি ভালোবাসা বলছেন? যাকে ভালোবাসেন সেই যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সেই ভালোবাসার কি মূল্য থাকতে পারে? তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ধোকা দিলে তুমি কি করতে? তুমি কি তাকে ভুল বুঝতে না? এমনি এমনি মাফ করে দিতে তাকে? আপনি কি সত্যিই কোনো ভুল করেছেন? আপনি তাকে সত্যটা বলার পরেও যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে একবার অন্তত সত্যটা যাচাই করা উচিত ছিল। আপনি কেমন ছেলে তা ওই মেয়েটাই ভালো করে জানার কথা। এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে পারেন, তা সে এত তাড়াতাড়ি কি করে বিশ্বাস করে নিল? তমাল আর কিছু না বলে একদম চুপ হয়ে গেল। সাফিকাও চুপ হয়ে যাওয়ায় রুমে পিনপথ নীরবতা বিরাজ করতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সাফিকা ওর চাচির সাথে নাস্তা বানাচ্ছে। ওর চাচি ওর সাথে একটা কথাও বলছে না। সাফিকা ব্যাপারটা হজম করার চেষ্টা করছে। তরি নাস্তা করে কলেজে চলে গেছে। তমাল আর ওর বাবাও অফিসে চলে গেছে। সাফিকার চাচি নিজের রুমেই আছেন। সাফিকা সেখানে যেতে সাহস পাচ্ছে না। নিজের রুমে একা একা দম বন্ধ হয়ে আসছে সাফিকার। বিয়ের আগে সারাদিন ওর চাচির আশেপাশেই থাকতো, সময় কেটে যেত। কিন্তু এই বিয়েটা যেন ওর জীবনে অমানিসা হয়ে ঘিরে ধরেছে। দুপুরেও চুপচাপ তমালের মায়ের সাথে সাফিকা রান্না বান্না করলো। তারপর নামাজ কালাম পড়ে তরির সাথে দুপুরের খাবার খেলো। তরি দুপুরের দিকে কলেজ থেকে ফেরায় সাফিকা যেন দেহে প্রাণ ফিরে পেল। তরির সাথে কথা বললে সাফিকার নিজেকে একটু হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। তমালও আজ সকালে ওর সাথে একটা কথাও বলেনি। ওর চাচা অবশ্য ওর চাচিকে বারবার সাবধান করে দিয়ে গেছে যেন সাফিকার সাথে কোনো ঝামেলা না করে। সাফিকা বুঝতে পারছে না যে এভাবে আর কয়দিন চলবে। একদিনেই ও অতিষ্ঠ হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে ও পুরোপুরি পাগল হয়ে যাবে যে। তমাল ফোন আর সিম দুটেই চেঞ্জ করেছে। নতুন সিম থেকে রিয়াকে আরও একবার কল করেছিল দেখা করে সবটা বলার জন্য, কিন্তু রিয়া ওর কোনো কথা না শুনেই কল কেটে দিয়েছে। তমালের সাথে ও আর কথা বলতে চায় না, এটাই স্বাভাবিক। একদিক দিয়ে দেখতে গেলে তমাল তো রিয়াকে ধোকা দিয়েছে, আর একজন ধোকাবাজের সাথে কেই বা সম্পর্ক রাখতে চায়, তার উপর ও আবার বিবাহিত। সাফিকাকে দেখলেই রিয়ার কথা মনে পড়ে যায় তমালের। রাগ উঠে যায়, কিন্তু অনেক কষ্টে রাগগুলোকে কন্ট্রোল করে। সাফিকাও নিজেকে যথাসম্ভব তমালের থেকে দূরে রাখার চেষ্টা করে। তুষার সেই সকালে নাস্তা করে বের হয় আর অনেক রাতে বাসায় ফেরে। সাফিকার বিষণ্ণ মুখটাও দেখতে পারে না। ও বুঝতে পারে যে সাফিকা তমালের সাথে সুখে নেই, তারপরেও কিছু করতে পারে না। সবাই জানে যে পরিস্থিতির মুখে পড়ে তুষার সাফিকাকে বিয়ে করতে চেয়েছিল। কেউ যদি এটা জানতে পারে যে তুষার সাফিকাকে পছন্দ করতো, তাহলে ব্যাপারটা সাফিকার জন্য আরো জটিল হয়ে যাবে। এভাবেই কেটে যায় 2 মাস। সাফিকা, তমাল আর তুষারের জন্য এই 2 মাস যেন 2 বছরের মতো। সাফিকা এখনো জানতে পারেনি যে ওর বিয়ে ভাঙার পেছনে কে ছিল। এর মধ্যে তমালকে একবার জিজ্ঞেস করেছিল, ও কিছু জানায়নি। তমালের এই দিনগুলো বিস্ময় হয়ে উঠেছে। ওর সাথে সাথে সাফিকার জীবনটাও বিষিয়ে তুলেছে। রিয়া বিয়ে করে নিয়েছে, স্বামীর সাথে প্রতিদিন ছবি আপলোড দেয়, যা তমালকে আরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রিয়ার সাথে কথা বলার পর থেকে তমাল আর রাশিদের সাথে কথা বলেনি। আজ কি মনে করে রাশিদের অফিসে চলে গেল দেখা করতে। তমালকে দেখে রাশেদ হাসি মুখে বলল, কি ব্যাপার, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? তমাল রাশেদের সামনে চেয়ারে বসে কোমল সুরে বলল, তুই এমনটা কেন করলি? কেন মিথ্যা বললি? কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আমার আর রিয়ার মাঝখানে তুই চলে এসেছিলি। আমি প্রপোজ করার আগেই তুই ওকে প্রপোজ করে দিস, আর রিয়াও রাজি হয়ে যায়। এর আগে অনেক চেষ্টা করেছি তোদের ব্রেকআপ করানোর জন্য, কিন্তু পারিনি। এবার এমন এক চাল দিলাম, সাপও মরল আর লাঠিও ভাঙল না। শুধু রিয়াকেই নয়, সবাইকে মিথ্যাটা আমি বলেছি। চালটা যে এভাবে কাজে লেগে যাবে বুঝতে পারিনি, তাই রিয়াকে পাওয়ার আর কোনো সুযোগ রাখলাম না। এখন রিয়া সত্যিটা জেনেও কোনো লাভ নেই। তুইও বিবাহিত আর রিয়াও। আমি রিয়াকে পাইনি, তোকেও পেতে দিলাম না। ওর কথা শুনে তমালের প্রচন্ড রাগ হতে লাগলো। যাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে, সে ওকে এতটা ঘৃণা করে। ও
ও কখনো কল্পনাও করতে পারেনি যে রাশেদ রিয়ার জন্য ওর সাথে এমনটা করবে। তার মানে এসবের পেছনে রাশেদ ছিল। ওর আর রিয়ার কারণে সাফিকার জীবনটা নষ্ট হয়ে গেল, আর ও নিজের জীবনের জন্য সাফিকাকেই দোষারোপ করে যাচ্ছিল। সাফিকা সত্যিটা জানতে পারলে কি ওকে ক্ষমা করবে? কিন্তু এতে তো ওর কোনো হাত নেই। রাশেদের কথা শুনে খেপে গিয়ে তমাল ওকে মারার জন্য হাত তুলল, কিন্তু রাশেদ তমালের হাতটা খপ করে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে মারলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? রিয়াকে তো আর পাবি না, তবে যাকে পেয়েছিস সে তো রিয়ার চেয়েও সুন্দরী। তো ভাগ্য খুলে দিয়েছি আমি। ওরকম রূপবতী বউ কজনের কপালে জোটে বল? তমাল নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, সাফিকার সম্পর্কে আর একটা কথা বলবি না। তোর মতো মানুষের মুখে ওর মতো নিষ্পাপ মেয়ের নাম মানা যায় না। রাশিদ মুচকি হেসে বলল, বাহ, বউকে অনেক ভালোবাসিস মনে হচ্ছে। তাহলে তো রিয়ার কথা এতদিনে ভুলে যাওয়ার কথা। আমি তো ভাবলাম যে আমাকে থ্যাঙ্কস দিতে এসেছিস। ওপস, সরি। তুই তো এর আগে জানতেই না যে এইসব কিছুর পেছনে আমিই ছিলাম। এখন সত্যটা লুকিয়ে কোনো লাভ নেই, তাই বলে দিলাম। আমার কি যে আনন্দ লাগছে। তুই আমাকে কখনো বন্ধু ভাবিসনি, তাই না? ভাবতাম, তবে রিয়ার সাথে রিলেশনের আগে সবচেয়ে কাছের মানুষ ভাবতাম তোকে, নিজের ভাইয়ের মতো। কিন্তু রিয়াকে যখন প্রপোজ করলি তখন থেকে তুই আমার শত্রু হয়ে উঠেছিলি। আর তোর চাচাতো বোনের বিয়েতে আমাকে জড়িয়ে আরো বড় ভুল করেছিলি। তাদেরকে তোর সম্পর্কে মিথ্যাগুলো আমি বলেছিলাম। তারা বিশ্বাস না করে কোথায় যাবে? কলটা তো তোর নাম্বার থেকেই করেছিলাম। তোর বাবা কি এমনি এমনি তোর সাথেই সাফিকার বিয়ে দিতে চাচ্ছিল? কারণ তিনি তো এটাই জানেন যে কলটা তুই করেছিলি। বলেই আবার হাসতে লাগলো রাশেদ। তমাল রাগে কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। নিজের হাতটা মুঠো করে জোরে করে রাশেদের টেবিলে মারতেই টেবিলের উপরের কাঁচটা টুকরো হয়ে গেল, আর তমালের হাতের মধ্যেও কাচের কয়েকটা টুকরো বিঁধে গেল। ওই অবস্থাতেই তমাল রাশেদের অফিস থেকে বের হয়ে গেল, আর শেষে একটা কথাই বলল, কাজটা তুই মোটেও ঠিক করিসনি রাশেদ। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এতগুলো জীবন নষ্ট করে তুই কখনোই সুখী হতে পারবি না।